আপনাদেরকে যদি খুব সহজ একটি প্রশ্ন করা হয়, বাংলাদেশের সেনা প্রধানের নাম কি, আপনারা কি বলবেন? ওয়াকারুজ্জামান, সাইয়্যেদ ওয়াকারুজ্জামান, ব্র্যাকেটে শেখ হাসিনার বোনজামাই। আর আপনাদেরকে যদি আরেকটি প্রশ্ন করি, পাকিস্তানের সেনা প্রধানের নাম কি, আপনারা নিশ্চয়ই তাও বলতে পারবেন। হাফেজ সাইয়েদ আসিম মনির আহমেদ, অনেকে অসীম মনির বলে, অসীমিত। আর এখন আপনারা একটু ভাবেন, ওয়াকারুজ্জামানের চোখ বন্ধ করে যদি আমরা চিন্তা করি, ওয়াকারুজ্জামান কি শেখ হাসিনার আত্মীয়, আমাদের জন্য কি করেছে, সারা পৃথিবীর মানুষ কি ওয়াকারুজ্জামানকে চিনে? চিনে? চিনে না। আর অসীম মনিরকে সারা পৃথিবী এখন চিনে, পাকিস্তানের সেনাপ্রধানকে। কেন? এই তো বড় একটা যুদ্ধ, ইরান, আমেরিকা, ইসরায়েলের সাথে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা কিভাবে থামানো যায়, একমাত্র বিশ্বস্ত, ভরসা রাখার মতো মধ্যস্থতাকারী এই অসীম মনির এবং তার দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একইভাবে যদি আপনি শাহবাজ শরীফের মতো করে তারেক রহমানের সাথে তুলনা করেন, তাহলে তারেক রহমান কি সেই ভূমিকা রাখতে পারছে কিভাবে যুদ্ধটা থামানো যায়? কি একটা লজ্জাস্কর বিষয়, তাই না? আমাদের অবস্থান কি দুর্বল, আমাদের কোনো চিন্তা নাই যে আমরা মানে ভারতের উপরে নির্ভরশীল, নিজেদের কোনো উদ্যোগ নেই। অথচ এমন হতে পারত যে আমেরিকার সাথে ইরানের এই যুদ্ধটি থামানোর জন্য বাংলাদেশের খুব ভূমিকা থাকতে পারত। সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো নিউজ পেপার আছে সবগুলোতেই এই এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের নাম উচ্চারিত হতে পারত। কত দুর্দান্তভাবেই না এই কাজগুলা হওয়ার সম্ভাবনা ছিল, তাই না? কিন্তু সেটা আমরা নিতে পারি নাই। দেখেন, অসীম মনিরের অ্যাটিটিউড দেখেন, তার লড়াই, ইরানের সাথে কথা বলা, মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলা, ইরানের প্রেসিডেন্ট, ইরানের সর্বোচ্চ কূটনীতিক বাগের কালিবফের সাথে কথা বলা, হ্যাঁ, তাদেরকে ম্যানেজ করা, আবার আমেরিকার জেডি ভান্সের সাথে কথা বলা, ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নিয়মিত কথা বলা, মানে তার আলোচনার লেভেলটা দেখছেন। আর ওয়াকারের কাজ দেখছেন, আমাদের স্নেহ প্রধান, আদরের প্রধান, স্নেহ প্রধান, হাসিনার স্নেহ প্রধান, তার কাজ হয়েছে তেল নাই একটা সংকট তৈরি করবে। তার কাজ হয়েছে এনসিপির সাথে জামাতের দূরত্ব তৈরি করবে। তার কাজ হয়েছে বিরোধী দলকে দুর্বল করবে। তার কাজ হয়েছে খুনি, গুম করা, হত্যা করা, দেশের টাকা খেয়ে দেশের মানুষের উপরে গুলি করা, গুমের সেই আসামিদেরকে রক্ষা করা। মানুষের মতো দেখলে বোঝা যায় মানুষ কত বড়। এই নোংরামি দেখলে আপনার কোনো শ্রদ্ধা আসবে বঙ্গদেশীয় এই স্নেহ প্রদানের ব্যাপারে? বরং আপনি যত জানবেন এদের প্রতি ঘৃণা আসবে, বিতাড়িত আওয়ামী লীগের দোসর হিসেবে। দেখেন, তাদের খুন করা ছাড়া, বিভেদ সৃষ্টি করা ছাড়া, ক্রাইসিস সৃষ্টি করা ছাড়া মনে হয় যেন এই ওয়াকারের কোনো যোগ্যতা নাই। আর খারাপ লাগতে পারে আপনাদের, আর আপনার শত্রু দেশ, আপনাদের এই দেশের মানুষ তো শত্রু দেশ মনে করে পাকিস্তান। ওয়াকারের কারবার দেখছেন, সে পৃথিবীর তাবৎ দুই বিশ্ব সেরা শত্রু, এই পৃথিবীতে সেরা শত্রু আমেরিকা, ইরান, তাই না? এই দুই শত্রুকে এক টেবিলে বসাই দিছে। ইহুদি মুসলমানদের ধারকদেরকে এক টেবিলে নিয়ে আসছে। কি দুর্দান্ত ব্যাপার না? এখন আলোচনা সফল হওয়ার জন্য তো আমেরিকারও কিছু সদিচ্ছা লাগবে, ইরানেরও সদিচ্ছা লাগবে। কিন্তু দেখেন, আলোচনার পথ তৈরি করে দিয়েছে, এই এক বিরাট সাফল্য হিসাবে আমি দেখি। আপনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কথা একবার ভাবেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথা ভাবেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কথা ভাবেন, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীকে তারেক রহমানের কথা একবার ভাবেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে ইরান ভয়ঙ্কর, জঘন্য, মানবতা বিরোধী একটি রাষ্ট্র।
এটা তারেক রহমানের দ্বারা বলা সম্ভব? ইসরায়েলকে বলছে, পাকিস্তান। আবার দেখেন শাহবাজ শরীফ মধ্যপ্রাচ্য সফর করতেছে, আমেরিকা সফর করতে, আর আমাদের দেশের তেলের একটা ট্যাঙ্ক পাঠায় জয়যাত্রা, ওইটাকে পাঠিয়ে দেয় বিরক্ত হয়ে ইরান। আমাদের দেশের কূটনীতি রাষ্ট্রদূত লেভেলের গণ্ডি থেকে বের হইতে পারে নাই। আর পাকিস্তানের মতো অযোগ্য ব্যর্থ রাষ্ট্র আপনারা যে বলেন কূটনীতি, সেই ডোনাল্ড ট্রাম্প, জেডি ভান্স, বাকের কালিবফ, মাসুদ পেজেশকিয়ান পর্যন্ত পৌঁছে গেছে। তাদের সাথে এখন পরামর্শ দেয় ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানের চ্যান্সেলর, কানাডার প্রধানমন্ত্রী, এইভাবে করলে ভালো হয়। আর আমাদের দেশের খলিলুর রহমান কি বলে, ইরানেরকে নিন্দা জানাইছে, তাই সে খুব দক্ষতা দেখাইছে। ইরান কেন সৌদি আরবে হামলা করেছে এটার জন্য সে নিন্দা জানাইয়া দক্ষতা অর্জন করছে। ওয়াও খলিলুর রহমান, ওয়াও তারেক রহমান, পীড়াদানমন্ত্রী, এই দেশের পীড়াদানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রী না, পীড়া, পয়রফালা দীর্ঘিকার ধর্ষণের আকার, পীড়া, বুঝছেন, যন্ত্রণা দান। এক হাসিনা ছিল পীড়াদান মন্ত্রী, এখন তারেক রহমান আছে। জানেন আপনারা তারেক রহমানকে যখন পিটায় অসুস্থ, তখন আমরা তারেক রহমানের জন্য কত দোয়া করতাম, কত মন খারাপ করতাম। সালাউদ্দিন যখন বিতাড়িত, সাজানো কিনা জানি না, কত দোয়া করতাম, মন খারাপ হতো তাদের জন্য। এখন দেখতেছি যে আল্লাহর লীলা খেলা, যার দ্বারা মানুষের আর উপকার হবার কোনো সম্ভাবনা থাকে না, তখন তাকে আল্লাহ নিয়ে যায়। আমার মন চায় খুব উন্মুক্তভাবে বলি, আল্লাহ দ্রুত দোয়াটা কবুল করো, সালাউদ্দিনের ধ্বংস আমাকে দেখাও। খুব কষ্ট লাগে, তারেক রহমানের ধ্বংস আমাকে দেখাও। আমাদের হৃদয়ের সাথে তাদের সিদ্ধান্ত যায় না। এরা শক্তের ভক্ত, নরমের জম। কতই না মজা লাগতো, সালাউদ্দিনকে দেখতাম সংসদ ভবনের সামনে এক দৌড়ানি দিছে, সংসদ ভবনের জিলে গিয়ে পড়ছে। জানেন এই হারামখোরেরা একজন অ্যাক্টিভিস্টে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে একটা ছেলেকে অ্যারেস্ট করছে। সে তারেক রহমানের মুক্তি চাইতো আগে। আবার এই যে আসলে তারা দেখেন, বামপন্থীরা যখন তাদেরকে গালি দেয় তখন কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে না। একটু দেশপ্রেমিক বা ইসলামপন্থীরা যখন তাদেরকে গালি দেয় তখন তাদেরকে অ্যারেস্ট করে, কারণ তাদের টার্গেট হলো ইসলামপন্থী শক্তিকে বিনাশ করে দেওয়া। যদি দেখতাম তারেক রহমান আর নাই প্রধানমন্ত্রীর চেহারে, হে আল্লাহ, আল্লাহ ইসমে আজম, আল্লাহ বলে যখন ডাক দেয় তখন এটাকে বলে ইসমে আজম। ইসমে আজমের এই ডাক আল্লাহ তুমি কি শুনতে পাও? দেখাই দাও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।